ওয়েলকাম এভরিওয়ান। আজ আমাদের সাথে রয়েছে দেবাঞ্জন স্যার। উনি WBCS 2018 গ্রুপ এ কোঅপারেটিভ সার্ভিসের র্যাঙ্ক 1 অধিকার করেছেন। সবার আগে বলি কংগ্রাচুলেশন স্যার অন ইউর সাকসেস অ্যান্ড ওয়েলকাম টু WBCS Decoded. Firstly, welcome to all our viewers of this channel from wherever you are watching us. It's a great pleasure for me to share my journey on this platform, and thank you so much WBCS Decoded for giving me this opportunity. থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমাদের জন্য বলি, নিশ্চয়ই ওনার সাকসেস তোমাদের সকলকে ইন্সপায়ার করছে এবং তোমরা ওনার জার্নি সম্বন্ধে আরো ডিটেলসে জানতে চাও, সেটাই আজকে আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তাই স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ ইয়োর একাডেমিক ব্যাকগ্রাউন্ড? I studied in Bharatiya Vidya Bhavan. It's a CBSE board school. Then I've done both my class 10 and 12 from there. তারপরে আমি ইঞ্জিনিয়ারিং পড়ি টেকনো ইন্ডিয়া কলেজ অফ টেকনোলজিতে, which is now known as Techno India New Town. There I studied electronics and communication, and then I passed out from there in 2011 and joined my job. ওকে, তাহলে WBCS এর জন্য পড়াশোনা কি কলেজ টাইম থেকেই শুরু নাকি দিস কেম মাচ লেটার? যদি নিজের WBCS জার্নি নিয়ে কিছু বলেন। না, নট এট অল। আমি যখন কলেজে পড়তাম, জেনারেলি সব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের মতো ভেবেছিলাম বেটার ক্যারিয়ার গ্রোথের জন্য মাস্টার ডিগ্রি করব। এবার সেটা অবভিয়াসলি MBA বা MTech অর MS সামথিং লাইক দ্যাট। ইন দ্য মিন টাইম ডিসাইড করতে করতে যে কোনটা করব বা কোন দিকে যাওয়া উচিত, আই গট অ্যান অন ক্যাম্পাস প্লেসমেন্ট ইন TCS। তো আমি জবটা জয়েনও করি। আই স্টার্টেড ওয়ার্কিং দেয়ার। বেসিক্যালি ওইখান থেকে কাজ করতে করতে যেটা আমার মেইন, যার জন্য আমি ক্যারিয়ার চেঞ্জ বা ক্যারিয়ার সুইচের কথা ভাবছিলাম, সেইটা হচ্ছে আই অলওয়েজ ফাউন্ড আউট মেবি থিংস অন উইচ আই ওয়াজ ওয়ার্কিং অন, আই রিয়েলি ডিড নট সি। আমি বুঝতে পারছিলাম না যে এটা মানুষের লাইফে ইম্প্যাক্টটা কী আছে। মেবি আমি যে অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটা ডেভেলপ করছি, সেইটা হয়তো একটা ফার এন্ডে গিয়ে কোথাও মানুষের লাইফটা একটু ইজিয়ার করছে, একটু হেল্পফুল করছে, কিন্তু সেই ভিজিবিলিটিটা আমার কাছে একদম ছিল না। তারপরে আমি যখন আমার অন্য সিনিয়র্সদের সঙ্গে, টিচার্সদের সঙ্গে অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অন্য ক্যারিয়ার অপরচুনিটিস কী আছে, অপশনস কী আছে, এগুলো নিয়ে ডিসকাস করছি, দেন ওয়াজ দ্য ফার্স্ট টাইম বেসিক্যালি আই কেম টু নো অ্যাবাউট WBCS। আমি ইনফরমেশন আরও পেলাম, আরও পরীক্ষাটা সম্বন্ধে জানলাম, সার্ভিসটা সম্বন্ধে জানলাম, অ্যান্ড তারপরেই আমার ওখান থেকে প্রিপারেশন স্টার্ট করা। এখানে আমি একটা কথা আমার সম্বন্ধে বলতে চাই। অ্যাকচুয়ালি আমি কলেজ লাইফ থেকে, সিন্স মাই কলেজ লাইফ, আমি বিভিন্ন রকম লিডারশিপ রোলস অ্যান্ড বিভিন্ন রকম গ্রুপ অ্যাক্টিভিটিস বলা উচিত, তার মধ্যে অ্যাসোসিয়েটেড থাকতাম। I was a part of my placement committee of my college. I was associated to a number of NGOs where I worked for the people, basically child and women. তো মানুষের সাথে কাজ করা অ্যান্ড মানুষের জন্য কাজ করা, এইটা আমার সবসময় খুবই ভালো লাগে। তো দেন হয়তো আমি এটা WBCS প্রোফাইলের সম্বন্ধে বা WBCS সার্ভিসটার সম্বন্ধে জানার পর এটা বুঝলাম যে হয়তো আমি যেরকম ক্যারিয়ার অপরচুনিটি চাইছি বা আমি নিজেকে যেই কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড রাখতে চাইছি, সেইটা হয়তো বেশ অনেকটা এই সার্ভিসটা আমাকে অপরচুনিটি দেবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার এক বন্ধু, উনি আমার কলেজমেট, উনি আমার সঙ্গে, ওনার ক্যারিয়ার গ্রাফটা অনেকটা আমার মতো। উনি আমার সঙ্গে একই কলেজে পড়েছেন, TCSও চাকরি করেছেন। তো উনি 2015 WBCS এক্সিকিউটিভ হয়েছেন। তো ওনার সাকসেসটা আমার কাছে খুব ইন্সপিরেশনাল, বিকজ ওই জায়গাটা ওনাকে দেখে আমি ফার্স্ট টাইম এটা রিয়েলাইজ করেছি যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেও হয়তো এই পরীক্ষাটা সাকসেসফুলি ক্র্যাক করা যায়। And since then onwards, I fully focused on preparation of WBCS and পড়াশোনা চালিয়ে গেছি। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড মানুষের জন্য কাজ করা একটা মোটিভেশন অ্যান্ড সাচ আ ব্রাইট পার্সন লাইক ইউ এই সার্ভিসে এসছে। আই এম শিওর এটা সকলেরই একটা সৌভাগ্য। স্যার, কামিং টু জাস্টিস করতে, শিওরলি স্যার, হোপফুলি আমি জাস্টিস করতে পারি এই জিনিসটা, আমি নিজে ঠিক মতো কাজ করতে পারি। আই এক্সপেক্ট। ইয়েস স্যার। সো ফ্রম দেয়ার মাই নেক্সট কোয়েশ্চেন, যেমন আপনি বললেন যে আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন,
WBCS এর ক্ষেত্রে আমরা জানি হিস্ট্রি, জিওগ্রাফি, দিজ আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সাবজেক্টস। আর্ট সাবজেক্টস গুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো ওয়াজ ইট এ চ্যালেঞ্জ ফর ইউ? আর কিভাবে সেই চ্যালেঞ্জটাকে আপনি ফেস করলেন? To be honest, initially it was difficult because class 10 এর পর আমি কখনোই হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পড়িনি বা আর্টস গ্রুপে সেরকমভাবে কোনো সাবজেক্ট পড়িনি। পুরোটাই আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, দেন ইঞ্জিনিয়ারিং। তো ইট ওয়াজ চ্যালেঞ্জিং ডেফিনেটলি, বাট ছোটবেলা থেকে আমার হিস্ট্রি আর জিওগ্রাফির প্রতি একটা ইন্টারেস্ট ছিল, মোস্টলি বিকজ আমার মা আর্টস গ্রুপের টিচার ছিল। তো সেই জন্য আমি ছোটবেলা থেকে খুব ভালো গাইডেন্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পেয়েছি সাবজেক্টগুলোতে। সো আই হ্যাড গ্রোন অ্যান ইন্টারেস্ট। তাই জন্য পরবর্তীকালে নতুন করে প্রিপারেশনের সময়, ডাব্লিউবিসিএস প্রিপারেশনের সময় আমার খুব একটা এই সাবজেক্টগুলো আবার করে পড়তে প্রবলেম হয়নি, আমি নতুন করে পড়তে পেরেছি। বাট এখানে একটা দুটো এক্সেপশন আছে, যেরকম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আমি যেহেতু সিবিএসই ব্যাকগ্রাউন্ডের, তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওয়াজ নেভার ইন মাই কারিকুলাম। পুরোটা সময় আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফি বা ইন্ডিয়ান জিওগ্রাফি করেছি। দ্যাট ওয়াজ এ ভেরি নিউ থিং ফর মি। প্লাস ইকোনমিক্স নিয়ে প্রবলেম ডেফিনেটলি আমি প্রিপারেশনের টাইমেও সবার কাছ থেকে শুনছি, এখনো অনেকের কাছ থেকে শুনছি, নিজেও ফেস করেছি। ইকোনমিক্স ইজ আ প্রবলেম জোন, বাট এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি যেটা করেছিলাম, আমি ইকোনমিক্সে একটা অ্যাডিশনাল এফর্ট দিয়েছিলাম, তার জন্য ওই জিনিসটা মেকআপ হতে সুবিধা হয়েছে। আর আমার অপশনাল অ্যানথ্রোপোলজি ছিল। So I purposely chose anthropology. There are two reasons guiding it. Basically, first হচ্ছে যে লিস্ট অফ সাবজেক্টস যেগুলো আছে চুজ করার অপশনাল, সেটাতে আমার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ছিল না। আর আমার যেহেতু +2-তে বায়ো ছিল, সো বায়োলজি অনেকটা বেসিক জিনিস অ্যানথ্রোপোলজিতে রয়েছে, যেটা আমি সিলেবাস দেখে বুঝতে পারি। তো সেই জন্য অ্যানথ্রোপোলজি ওয়াজ অলদো আ ভেরি নিউ সাবজেক্ট ফর মি, বাট লাইক it was okay for me. I could prepare it well. ওকে, অ্যাজ উই আর টকিং অ্যাবাউট ডিফিকাল্টিজ, এই জার্নিটা তো খুব একটা সহজ নয়, ফ্রম বিং অ্যান ইঞ্জিনিয়ার টু আ ডব্লিউবিসিএস অফিসার। সো এনি সার্টেন হার্ডেলস যেগুলো আপনি ফেস করেছেন, যদি শেয়ার করতে চান। হ্যাঁ, আমরা যখনই ডাব্লিউবিসিএস যারা অ্যাসপিরেন্টস বা সাকসেসফুল ক্যান্ডিডেটস যাই বলুন, আমরা যখন তাদের সঙ্গে কথা বলি, আমরা দেখবেন বিভিন্ন প্রত্যেকজন অ্যাসপিরেন্টেরই একটা স্টোরি থাকে, একটা লাইফ স্টোরি থাকে, একটা স্ট্রাগল স্টোরি থাকে। সো আই এম নট অ্যান এক্সেপশন, আমারও রয়েছে। বেসিক্যালি সবচেয়ে বেশি প্রবলেম যেটা আমার হয়েছে, যখন আমি জবটা ছেড়ে দিই, আমি টিসিএস এর জব করার যখন ছেড়ে দিই, তো তখন সবসময় আমাকে এই কোয়েশ্চেনগুলো ফেস করতে হচ্ছিল। লোকের সঙ্গে দেখা হলেই, মানুষজনের সঙ্গে দেখা হলেই, যে টিসিএস এর মতো চাকরি কেন ছেড়ে দিলে, বা সরকারি চাকরি পাওয়া খুব ডিফিকাল্ট, সেইখানে এত বড় রিস্ক নেওয়াটা ঠিক কিনা। তো আমি কিছুটা সোশ্যাল উইথড্রয়াল একটা মোডে চলে যাই, লোকজনের সঙ্গে দেখা করা বা আড্ডা মারা বা ইভেন রিলেটিভসের বাড়িতে যাওয়া, এগুলোকে কমিয়ে। সো উইচ বিকেম ভেরি ডিফিকাল্ট ফর আ সোশ্যাল পার্সন ফর মি। রাদার আই শুড সে ইট হ্যাড বিকাম ভেরি ডিপ্রেসিং অ্যাট দ্যাট মোমেন্ট। এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হয়েছিল। এই সময় আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি, আমার বাবা মা ভাই তারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এই জায়গাটাতে, অ্যান্ড দ্যাট হ্যাড মেড মাই লাইফ ইজিয়ার। আর আমি আমার পুরো প্রিপারেশন টাইমটাকে খুব ভালো ইউটিলাইজ করতে পেরেছি। আরেকটা খুব চ্যালেঞ্জিং পয়েন্ট আই উড লাইক টু শেয়ার উইথ এভরিওয়ান, সেই জায়গাটাতে এই জন্য আমি শেয়ার করতে চাই, বিকজ প্রত্যেকেই হয়তো আমরা এই প্রসেসটা, যেহেতু ডাব্লিউবিসির প্রসেসটা একটু লেন্দি টাইম ওয়াইজ আমি বলছি, তাই জন্য অনেককেই হয়তো এই ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। 2017-এ আমি যখন প্রিলিমস মেইনস ক্রস করে ইন্টারভিউর জন্য কল পাই, আমি 2017-এর ইন্টারভিউ দিই। বাট ওয়েন 2017 ইন্টারভিউ রেজাল্টস কেম আউট, I did not get selected in any job, any post basically, any group rather. আমি গ্রুপ এতে ইন্টারভিউ দিয়েছিলাম। So that was a very challenging point. I had become very underconfident about my future. তো ওই সময়টা খুব প্রবলেমেটিক ছিল, বাট উইথ গডস গ্রেস ততদিনে হয়তো আমার 2018 মেইনসটা হয়ে গেছে, অ্যান্ড হেন্স আমার পরীক্ষাটা মোটামুটি ঠিকঠাক গেছে, which later helped me to get the job. ওকে, সো এতটা স্ট্রাগলের পর অ্যান্ড এতটা একটা ডিফিকাল্ট জার্নির পর যখন ফাইনালি নিজের নাম সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে দেখছেন, অ্যান্ড সেখানে ফার্স্ট র্যাঙ্ক,
কোঅপারেটিভ সার্ভিসে সেই দিনকার রিয়াকশন কি, বা কি মনে হয়েছিল? ডেফিনেটলি আমার লাইফে সবচেয়ে স্যাটিসফ্যাক্টরি মোমেন্টস গুলোর মধ্যে একটা। নিজের লেবার বা নিজের এফার্টসটা রিওয়ার্ডেড হওয়ার যেই অনুভূতিটা আছে সেটা খুব তৃপ্তি। অ্যান্ড আমি অবশ্যই এটা সবাইকে বলবো, ওই দিনটার কথা ভাবতে সব অ্যাসপিরেন্টস বন্ধুদের, ভাই বোনদের আমি এই কথাটাই বলবো যে ওই দিনটার কথা ভাবুন। ওই ভাবুন যে যেদিন একদিন এরকম হবে সেদিন আপনাদের নামটাও সেই লিস্টটায় বেরোবে। তখন আপনার কাছের মানুষের, বাড়ির লোকজনদের, সবার পরিবারের, তাদের যেই আনন্দটা বা সেই তৃপ্তিটা যেটা দেখতে পারবেন, সেইটার কথা মাথায় রেখে প্রিপারেশন চালিয়ে যান। আমি আবার এই কথাটা বলছি, ডেফিনেটলি প্রত্যেকে সাকসেস পাবে। ওয়েল, আই এম শিওর তোমরা স্যারের থেকে ডিরেক্টলি শুনলে কথাগুলো। স্যার, আমার লাস্ট প্রশ্ন, যারা শুনছে, যারা আজকে অ্যাসপিরেন্ট, যারা ডব্লিউবিসিএস হওয়ার স্বপ্নটা দেখছে, তাদের জন্য যদি কিছু বলেন। আচ্ছা, তাদের জন্য আমি এইটা বলবো যে আমার 3টে রুল আছে, A, B, C. So what are these? For A, that is attention to details. Very important. Okay, attention to details মানে হচ্ছে আমাকে প্রত্যেকটা ছোট জিনিস যা যা আমি পড়ছি সেগুলোকে খুব অ্যাটেন্টিভলি পড়তে হবে, মাইনিউটলি পড়তে হবে এবং একটু ইন ডেপথ পড়তে হবে। এটার মেইন রিজন হচ্ছে when you are studying something in depth, তখন কি হয়, আপনার কনসেপ্ট বিল্ডিংটা হেল্প করে। অ্যান্ড নাও আমরা যদি ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনগুলো দেখি, মেজরলি মেন্স, অলসো প্রিলিমস নাওয়াডেজ, যে স্ট্রেইট ফরওয়ার্ড ওয়ান লাইনার কোয়েশ্চেন্সের থেকে আমরা আস্তে আস্তে একটু ডেভিয়েট করছি, একটু শিফট করছি। তো সেই জায়গাটাতে, এই শিফটটাতে অনেকটা কনসেপ্ট বিল্ডিং এর জায়গাটা কিন্তু চলে আসছে। নট অনলি সাবজেক্টস লাইক পলিটি বা ইকোনমিক্স যেখানে কনসেপ্ট বিল্ডিং দরকার পড়ে, বাট ইভেন ইফ ইউ আর স্টাডিং হিস্ট্রি, ইভেন ইফ ইউ আর স্টাডিং জিওগ্রাফি, আমার মনে হয় কনসেপচুয়ালি বেসটাকে, ফান্ডামেন্টালসগুলোকে ক্লিয়ার রাখাটা খুব দরকার। এবং তাহলেই ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স লাইক ধরুন ম্যাচ দ্য ফলোয়িং বা উইচ ইজ দ্য রং সেন্টেন্স, এইগুলো অ্যাটেন্ড করতে বা এইগুলোকে আনসার করতে ইজিয়ার হয়। আর অ্যাট দ্য সেম টাইম আমরা এমসিকিউর সময় কিছু স্ট্র্যাটেজিস ইউজ করি, যার জন্য হয়তো আমরা রং আনসার্স, যেটা রং সেটাতে আমরা নেগেট করতে পারি, সেই জায়গাটাতে হেল্প হয়। সো attention towards detail is important, and attention towards detail is not only of the subjects that you are studying. You should be an aware individual, looking around whatever is happening all around you. যে কোনো রকম নতুন বিলস অ্যামেন্ডমেন্টস আসছে বা পলিটিক্যাল ইনসিডেন্সেসের ওপর অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। But leaving aside that, science and technology, maybe newest developments uh, in many other things, maybe it can be automobiles, maybe it can be medicine, pharmacology, something like that. এই অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট একটা হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য, যেটা কিছুটা হয়তো আমাদের যেটা সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স পেপার, ওটা হেল্প করবে, কিছুটা আনসার রাইটিং ইন ইংলিশ বা বেঙ্গলি এরকম ল্যাঙ্গুয়েজ পেপারসগুলোতে হেল্প করবে ইনপুটস দেওয়ার জন্য, and possibly interview though. So coming to the next, the second, the B. For B, I'll say balanced strategy of study. What do I mean by balanced strategy of studies? প্রতিটা সাবজেক্টকে সমান ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আমাকে এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার যে আমার 100 মার্কস হিস্ট্রি is as important as 100 marks geography. It is as important as 100 mark economics. তো আমি সারা বছর হিস্ট্রিতে খুব অ্যাটেনশন দিলাম, অবশ্যই সেটা আমার হিস্ট্রি পেপারটা হয়তো ভালো করলাম, আই এম স্কোরিং সামথিং অ্যারাউন্ড 115 to 100, নো প্রবলেম। বাট সেই টাইমটা ইনভেস্ট করে যদি আমি দেখছি যে আমার একটা টাইম শর্টেজ তৈরি হচ্ছে ইংলিশের জন্য, বেঙ্গলির জন্য, বা ফর দ্যাট ম্যাটার ম্যাথসের জন্য, ইভেন অপশনালের জন্য, তাহলে কিন্তু প্রিপারেশনটা গন্ডগোল হবে। এটা বুঝতে হবে যে ইফ ইউ হ্যাভ টু স্কোর ওয়েল, when we look at the cut off scores and everything which is increasing every year, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাকে ভালো স্কোর পেতে গেলে আমি একটা বা দুটো আমার স্ট্রেংথ সাবজেক্টে আমি খুব ভালো করলাম, দ্যাট ইজ নট দ্য স্ট্র্যাটেজি, দ্যাট ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু লাইক পাস দ্য এক্সাম, অ্যাটলিস্ট আমার এটা ওপিনিয়ন। আমার মনে হয় প্রতিটা সাবজেক্টকেই আমাকে ভেরি গুড একটা পরীক্ষা দিতে হবে। আই হ্যাভ টু সিলেক্ট 2 or 3 200 মার্কস অফ মেইনস পেপার্স যেখানে আমি এক্সিলেন্ট দেবো। Those will be the subjects or topics or papers, whatever you call it, where I'll use it
for maximizing my marks. Okay. And number 3 যেটা সেটা হচ্ছে C তে আমি বলি হচ্ছে continuity of preparation. C is continuity. This continuous phase of preparation is very important. If I am studying, আমি পড়াশোনা করছি, আমি 1 মাস পড়লাম, তারপর 1 মাস পড়লাম না, বা 15 দিন পড়লাম না, এইটাতে কি হয়, আমাদের মাইন্ডের ফ্রেমওয়ার্কটা নষ্ট হয়ে যায়। আমরা যখন পড়াশোনা করছি, উই আর স্টাক উইথ স্টাডিজ, আমাদের সারাক্ষণ মেন্টালি আমরা ওই স্টেট অফ মাইন্ডে থাকি, যেখানে আমরা একটু 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 করে মেইনসের প্রিপারেশন বা মেইনসের পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের তৈরি করি। তো সেইখানে যদি ডিসকন্টিনিউটি এসে যায়, কি হয় যে আবার হয়তো আমার ওই আগের 1 মান্থ যেটা আমি পড়াশোনা করছি, তারপরে আমি 15 দিন যদি না পড়ি, আমি হয়তো এফেক্টিভলি হয়তো 10 দিন পিছিয়ে যাচ্ছি। তো দিস ইজ আ প্লেস ওয়্যার উই হ্যাভ টু কিপ আ ফোকাস অন। আর কন্টিনিউটি অফ স্টাডি থাকলে পড়াশোনার ফোকাসও থাকে, প্রিপারেশনের ফোকাসও থাকে। সো আমার জন্য ইটস A, B and C। রাইট, তোমরা সকলেই স্যারের থেকে ডিরেক্টলি শুনলে দ্যাট কিপ পারসিউইং ইয়োর ড্রিমস অ্যান্ড কনস্ট্যান্টলি খাটো, আর ডেফিনেটলি তোমরা এক না একদিন সাকসেস পাবেই। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ওয়াজ আ গ্রেট প্লেজার টকিং টু ইউ। আর অ্যান্ড বেস্ট অফ লাক টু এভরিওয়ান যারা প্রিপারেশন নিচ্ছ। নিজেদের ওপর বিশ্বাস রাখো, প্রিপারেশন চালিয়ে যাও, এমসিকিউজ করো, টেক্সট পড়ো, রাইটিং প্র্যাকটিস করো। আই এম শিওর এভরিওয়ান উইল গেট দ্য সাকসেস। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য বলি, আই এম শিওর এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।